প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন কলকাতায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকা লিস্টে তার নাম ছিল। তার বিরুদ্ধে 21টি মামলা রয়েছে। একজন রাজনীতিবিদের বিরুদ্ধে 21টি মামলা থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু তিনি যেহেতু ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নামটি ছিল, সেটা নিয়ে এখন অনেক অনুমান করছে যে তার কি অপরাধ জগতের সঙ্গে একটা সম্পর্ক ছিল কি না। এবং এই মার্ডারের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে বাংলাদেশেরই খুনিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদেরকে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে গোয়েন্দা শাখা। কিন্তু কথা হচ্ছে বিদেশের মাটি অর্থাৎ বিদেশের টেরিটরি ব্যবহার করে ভারতকে এই খুনিরা কেন খুন করবার জন্য নিরাপদ একটি জায়গা হিসাবে বেছে নিল, এবং এই হত্যাকাণ্ডকে কি আমরা, যেহেতু তিনি রাজনীতিবিদ ছিলেন, পলিটিক্যাল মার্ডার বলবো নাকি ব্যবসা সংক্রান্ত অন্য কোনো বিষয় আছে। সব কিছু নিয়ে একটা ধোঁয়াশা। ইন্ডিয়ান পুলিশের তরফ থেকে কিছু আগে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু আরেকটু ধোঁয়াশা রাখা হয়েছে। বড় প্রশ্ন, আনোয়ারুল আজিমের ডেড বডি কোথায়? দুদেশের পুলিশ বাহিনী তৎপর হয়ে এই হত্যার মোটিভ এবং ক্লু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত ভূয়সী প্রশংসা করছে আমাদের দেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের। তারা কিন্তু বলছে বাংলাদেশের যে গোয়েন্দা দপ্তর এবং যারা অফিসাররা আছেন তারাই কিন্তু এই দেশে বসে এবং ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের সহায়তা নিয়ে তারা কিন্তু এই হত্যার মোটিভ, ক্লু এবং কোথায় কি ঘটেছে সেগুলো তারা উদ্ধার এবং তৎপরতা যেটা দেখিয়েছে সেটা কিন্তু ভারতীয় গণমাধ্যম, অনেক গণমাধ্যম ইতিমধ্যে আমাদের দেশের গোয়েন্দা বিভাগের যে প্রশংসা করছেন এবং তারা বারবারই বলছেন যে ভারতীয় পুলিশ সহযোগিতা করছে, কিন্তু এই হত্যার ক্লু উদ্ধারে আমাদের গোয়েন্দা প্রধান যে তৎপরতা দেখিয়েছে সেটা নিয়ে ভারতীয় গণমাধ্যম তারা অনেক বেশি ভূয়সী প্রশংসা করছেন। কিন্তু সব কিছু মিলে আমরা যে শিরোনাম রেখেছি সেটি হচ্ছে বাংলাদেশে এমপি বিদেশি খুন হয়েছেন, ডেড বডিটা কোথায়, পাওয়া গেল কিনা, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। যদিও বিষয়টি অত্যন্ত দুঃখজনক, কারণ তিনি একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন হারুনা রশিদ, গোয়েন্দা শাখার প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সঙ্গে আছেন নাজবা আক্তার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ। সঙ্গে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব হারুনা রশিদ, গোয়েন্দা শাখার প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনাকে সংযুক্ত করতে চাই, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। যারা হারুনা রশিদ, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। যে জায়গাটা একটু সবার আগে জানতে চাই, আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন, এটা কিন্তু সত্য, কিন্তু তার ডেড বডি কি পাওয়া গেছে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, আমরা তো আসলে যে ঘটনাটা আপনি বললেন এটা অলরেডি তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সকালে ব্রিফ করেছেন, সেটা আপনি শুনেছেন। আমরা এটা নিয়ে কিন্তু কাজ করছি আজকে 3 থেকে 4 দিন যাবত। এবং আমরা প্রথমে আমার কাছে একটা টেলিফোন আসে ইন্ডিয়া থেকে, যে আমার বাংলাদেশে আসে ইন্ডিয়ান নাগরিক, সে আমাকে রিং দিয়ে বললো, নাম্বারটা তার কাছে ছিল রোহন। সে বলল যে উনি আমাদের এখানে আসছিলেন, উনি তো এখন বেনাপুল পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু উনি কি বাংলাদেশে ঢুকেছেন কিনা এটা আমার একটু এনশিওর করে। তা আমি বললাম যে ওনার তো কোনো নাম্বার আমার কাছে নাই, যে নাম্বার যে লাস্ট কলটা বেনাপুল পর্যন্ত আছে ওনার নাম্বারটাই, আপনি একটু চেষ্টা করে দেখেন। আমি বললাম নাম্বারটা দেন। তা আমি আসলে যখন তার নাম্বারটা কল লিস্টটা দেখলাম, সে আসলে বেনাপুলের কাছে। তখন আমি বললাম না, হয়তো বেনাপুলের কাছে যেহেতু আছে, হয়তো উনি তো গেছেনই বাই রোডে, মানে 12 তারিখ। তা আমি চিন্তা করলাম হয়তো ঢুকে গেছে। কতক্ষণ পরে, ঘন্টা 2 ঘন্টা পরে বলতেছে যে না, উনি তো ঢুকে নাই, ওনার মেন নাম্বারটা আপনাকে দিলাম। ওনার মেন নাম্বারটা ইন্ডিয়া থেকে আমাকে দেওয়া হলো। আমি তারপর ওনার মেয়েকে রিং দিলাম। ওনার মেয়ে তখন বললো যে আঙ্কেল, আমি তো এখন ডিবি অফিসের দিকে, আপনাদের অফিসের দিকে আমি যাচ্ছি। তো আমি ঠিক আছে, তাহলে ভালো হয়েছে, আপনি আসেন। ওই তখন থেকে আসলে আমাদের মূল কার্যক্রমটা শুরু হয় এবং আমাদের সাথে ইন্ডিয়ার পুলিশের সাথে তখন থেকে আমরা কানেক্টিভিটি। দুইটা ঘটনা, দুইটা বিষয়। একটা ইন্ডিয়ান পুলিশ তখন আমাদের সাথে যে কথোপকথনের ফাঁকে ওদের নির্বাচনের কারণে একটু ইন্টারাপ্ট হচ্ছিল, বাট আমরা আমাদের কাজটা কিন্তু আমরা ওই নাম্বারগুলি পেয়ে আমরা কাজগুলি করছিলাম। তখন আমরা আমরা এই কাজগুলি করার পরে আমাদের কাছে যখন তথ্য আসতে শুরু করলো, কোন সময় ওনার লোকেশন বেনাপুল, কোন সময় ওনার লোকেশন বিহারের মুজাফফরাবাদ, আবার কোন সময় মেসেজ আসছে যে উনি দিল্লিতে যাচ্ছেন, অমিত শাহর সাথে দেখা করবে, উনি বাংলাদেশের যে কোনো মন্ত্রী হয়ে যাবে।
যখন এই মেসেজটা দেখার পরে আমার মনে হয়েছে সামথিং রং, এখানে অন্য কোনো ঘটনা ঘটেছে, অপরাধীরা তাদের অপরাধকে ঢাকার জন্য তারা এইসব নাটকগুলি করেছে, আমার কাছে তখন এটা মনে হলো। তারপরে আমরা ডিবি টিম তারা তাদের কাজটা শুরু করলেন। আসলে এটাকে কেন আমি বলি, এক তো আমরা যে কোনো খুনের বিষয়ে কিন্তু আমরা কাজ করি, আমরা এটা বাহিরের দেশই হোক আর দেশই হোক আমরা এই কাজগুলি করি। কিন্তু যেহেতু উনি, আপনি জানেন, আপনি একটু আগে বলেছেন উনি একজন মাননীয় সংসদ সদস্য, 3 বারে নির্বাচিত জনপ্রতিনিধি, উনার যে নিখোঁজের বিষয়টা, এটা আসলে আমাদেরকে, আমরা সকলকেই কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এখন যেহেতু আপনি জানতে পেরেছেন, আজকেই জানলাম, আমরা জানিয়েছি আমাদের হোম মিনিস্টার স্যারকে যে সে আর নেই, এটা আসলে আমরাও শোকাহত এবং আমি মনে করি পুরা দেশবাসী, বিশেষ করে তার ফ্যামিলি এবং তার এলাকার জনগণ যাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারাও আসলে স্তম্ভিত এবং সেই কারণে কাজ করছেন দুদেশই একসঙ্গে। কিন্তু যেটা বড় প্রশ্ন আমরা বারবারই জানতে চাচ্ছি, ওনার কি ডেড বডিটা পাওয়া গেছে? খুন হয়েছে এটা সত্য, ডেড বডি? এখন আমার যে কথাটা, এটা তো একটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করছি। এখনো পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে, আপনি তো জানেনই ঘটনাটা, উনি কিভাবে গেলেন। উনি 12 তারিখ, আমি কি একটু বলবো ঘটনাটা? না, ঘটনাটা দিয়ে ইতিমধ্যে হারুন রশিদ সকলেই জানে, কিন্তু ওটাই জানতে চায় যে এখনো তো ডেড বডি মিসিং। এখনো পর্যন্ত ইন্ডিয়ান পুলিশের সাথে যে আমাদের যে কমিউনিকেশনটি হচ্ছে, সেই পর্যন্ত তারা বলছে দে আর ট্রাইং, তারা চেষ্টা করেছে, তারা হয়তো পাওয়ার জন্য, এবং আমরা তাদেরকে তথ্য দিচ্ছি। কারণ আমাদের কাছে, আপনি জানেন, আমরা অলরেডি বলেছি কয়েকজন আমাদের কাছে আছে, তাদের কাছে আমরা তথ্যপত্র নিয়ে কিছু ইনফরমেশন নিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশকে দিচ্ছি যে কোথায় গেলে, কার কাছে গেলে সেটা হয়তো আপনারা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই বিষয়গুলি কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি। এবং আমি মনে করি ইন্ডিয়ান পুলিশও যেমন আমাদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে, আমরাও যে আমাদের কাছে যারা অপরাধী তাদের সাথে আমরা কিন্তু সরাসরি ইন্ডিয়ান পুলিশের সাথে কথোপকথন করে আমরা এই যে হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডের ডেড বডি কোথায় আছে সেটা বের করার জন্য আমাদের বোধহয় টেকনিক্যাল কারণে আমরা একটু সংযোগ বিচ্ছিন্ন হয়েছি। আমরা জি জি জনাব হারুন রশিদ, শুনতে পাচ্ছেন? শোনা যায়? নাজমা আক্তার, সবচেয়ে বড় কথা, আপনারা দুজনই পলিটিশিয়ান এবং এখন আমি এই জায়গাটা পলিটিক্যাল একটা আলোচনায় যাব। খুবই অত্যন্ত দুঃখজনক, মোটিভ উদ্ধারে দুপক্ষই চেষ্টা করছে দুদেশের আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু উনি একজন পার্লামেন্ট মেম্বার, সেটি খুন হয়ে গেছেন বিদেশের মাটিতে। সবচেয়ে বড় কথা, একজন রাজনীতিবিদ মার্ডার হয়ে যাওয়া, মার্ডারের নেপথ্যে কি কারণ, কি ঘটেছে সেগুলো তো তদন্তর ব্যাপার, কিন্তু এই খুনটা এবং একজন পলিটিশিয়ান, জনপ্রতিনিধি হত্যা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আমার সহ আলোচক। আসলে আমাদের জন্য এটি অত্যন্ত আমাদের পীড়াদায়ক মানসিকভাবে। আসলে আমরা যখন শুনলাম, এতদিন তো আমরা জানছি যে উনি নিখোঁজ, আমরা ভেবেছিলাম হয়তো কোথাও গিয়েছেন বা কোথাও অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছেন, এরকম একটা ভাবছিলাম। তো আমাদের একজন কলিগ, উনি মৃত্যুবরণ করলেন, মেরে ফেলা হলো, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে। তো এই বিষয়গুলি আসলে মানতে কষ্ট হচ্ছে আমাদের, যারা এই কিছুদিন আগেও যার সঙ্গে পার্লামেন্টে ছিলাম, কথা বললাম না, আর এর আগে থেকে আপনি বলেছেন এর আগে যে তার নামে মামলা ছিল, ইন্টারপোলের আসামি ছিলেন। কেন ছিলেন? রাজনীতি করতেন, প্রতিপক্ষই তো তাকে এগুলো করেছিল, তার যারা প্রতিপক্ষ ছিল তারাই তো করেছিল। তার নামে যে ইন্টারপোলের যে আসামি উনি ছিলেন, মোস্ট ওয়ান্টেড ছিলেন, সেটা কি কারণে ছিল? একজন রাজনীতিবিদ, সে অত্যন্ত ওখানে তুখোড় ছিল। হ্যাঁ, সে তাকে এলাকায় জনপ্রিয়তা অনেক ছিল, সে খুব শক্ত হাতে রাজনীতি নিয়ন্ত্রণ করত। যখন আমরা বিরোধী দলে ছিলাম তখন সেই ছেলে নেতৃত্ব দিয়েছে ওই এলাকায়। তো এরকম একটা পর্যায়ে তার নামে বিরোধী দলের সময় বা অন্য কোনো সরকার ক্ষমতায় এসে তাকে মোস্ট ওয়ান্টেড আসামি করতে পারে বা তার নামে 22-23টা মামলা, এটা তো কম, আরও দিতে পারে। আপনাদের মাধ্যমগুলো থেকে, যেহেতু আপনাদের সহকর্মী, আপনাদের পলিটিশিয়ান ছিলেন, এখান থেকে তো দুদেশের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ঘটনার ক্লু উদ্ধারে, এবং আমাদের সামনে যেটা বারবারই বলছি, আমাদের যে গোয়েন্দা বাহিনীর যে তৎপরতা, আমি এটাই বলতে চাচ্ছি, আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ দিতে চাই। শুধু না যে আমি ডিবি প্রধান হারুন, যে এই তৎপরতা দেখিয়েছেন ওনারা, এই যে তারা এবং ডিবি প্রধান হারুন, তার টিমের যে সদস্যরা,
তারা ভারতের সঙ্গে যোগাযোগ করে, ভারতে এখন নির্বাচন চলছে, তার মধ্যেও তারা এই যে ক্লু উদ্ঘাটন করে আসামি অ্যারেস্ট করা, হ্যাঁ তারপরে এইগুলি করেছেন। হ্যাঁ, এই যে আমাদের যে পুলিশের যে দক্ষতা, এটা আমরা এর আগেও প্রমাণ পেয়েছি। সুতরাং বারবার আমাদের পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা বাহিনী তাদের দক্ষতা পরিচয় দিচ্ছে, এটা যেমন সত্য, আবার ঘটনাটা ঘটে গেছে, একজনকে হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এখন আজিম ভাইয়ের মেয়ে কান্না করে বলছে যে আমার বাবাকে কে হত্যা করলো, কেন হত্যা করলো, আমি জানতে চাই। এই কে প্রশ্নের উত্তর পলিটিশিয়ান হিসেবে আপনারা কি খুঁজে পাচ্ছেন? আপনি বলছেন প্রতিপক্ষ, তাহলে এটাকে কি আমরা পলিটিক্যাল কিলিং বলবো? না, পলিটিক্যাল আসলে যেহেতু ঘটনাটি তদন্ত, আমি পলিটিক্যাল আলোচনা কিন্তু অনেক দিকে যায়। হ্যাঁ, পলিটিক্যাল আলোচনা যদি বাংলাদেশের এখানে কেউ জড়িত থাকে বাংলাদেশে, তাহলে তার এই নিশ্চয়ই পলিটিক্যাল শত্রুতা বা অন্য ব্যক্তিগত শত্রুতা যে কোনো কারণ হতে পারে, সেটি অবশ্যই গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা খুঁজে বের করবেন। কিন্তু আমাদের কাছে হচ্ছে, আমরা যারা পলিটিক্স করি, তো আমাদের সঙ্গে শত্রুতা প্রতিপক্ষের নিজের দলেরও প্রতিপক্ষ থাকে, পক্ষ বিপক্ষ থাকে, অন্য দলের প্রতিপক্ষ থাকে, তো সবাই থাকবে এবং এর মধ্যেই পলিটিক্সটা করতে হবে। এবং দিন শেষে হচ্ছে নির্বাচনে পক্ষ প্রতিপক্ষ সবাই নির্বাচন করবে, যে জনগণ যাকে ভোট দেয়, যাকে পছন্দ করবে, সে প্রতিনিধি হবে। কিন্তু বিষয়টি যখন নাজমা আক্তার পলিটিক্যাল আলোচনায় চলে আসলো, তাহলে সেখানে কি আমি প্রশ্ন কি করতে পারি, এই যে একজন পার্লামেন্ট মেম্বার বিদেশের মাটিতে খুন হলেন, তার খুনিরা বাংলাদেশের লোকেরাই জড়িত, তবে আরেকটি দেশে যেহেতু খুন হলো, সেখানেও বলতে হবে ওই দেশের মাটিকে খুনিরা কেন মনে করলো নিরাপদ? এটা অবশ্যই এইটা মানে, তাহলে ওই দেশে একটা খুন হলো, বাংলাদেশের একজন এমপি, একজন পার্লামেন্ট মেম্বার, তাহলে ওই দেশের গোয়েন্দা সংস্থা বা পুলিশ প্রশাসন বলেন, তাদেরকে নিশ্চয়ই এটার কিছুটা অবশ্যই তো জবাব দিতে হবে। কারণ আমরা যদি আজকে যদি অন্য কোনো দেশের কেউ এসে আমাদের দেশে খুন হতো, তাহলে আমাদের দেশের পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে তো নিশ্চয়ই আমরা একটা ব্যাখ্যা চাওয়া হতো বা দেওয়া হতো। তো নিশ্চয়ই আমি মনে করি যে ভারতে এখন যে পরিস্থিতি চলছে, এখন তারা নির্বাচন রেজাল্টের মধ্যে আছে, কিন্তু ওখানে পুলিশের যে সংস্থা, হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা তো এখন তারা স্বাধীনভাবে কাজ করছে। তাদের উচিত টোটাল এই যে ঘটনাটা কি ঘটেছে, কিভাবে তাদের দেশের মাটিতে আমাদের একজন সংসদ সদস্যকে হত্যা করা হলো, তা নিশ্চয়ই তারা এটা তদন্ত করে তার একটা সঠিক জবাব আমাদেরকে দেবে, এবং সেই জবাবের অপেক্ষায় আমরা আছি। জি, আমি রফিক শিকদার আপনার কাছে আসবো। আমি বোধহয় একটু হারুনুর রশিদ সাহেবকে কানেক্ট করতে পেরেছি। জনাব হারুনুর রশিদ, আমার কথা শোনা যায়? জনাব হারুনুর রশিদ, আনমিউট করতে হবে, শোনা যায় আমার কথা? হ্যাঁ, শোনা যায়, আপনার কথা শোনা যায়। আপনি একটা জায়গায় থেমেছিলেন টেকনিক্যাল ত্রুটির কারণে, সেখান থেকে কি একটু শুরু করবেন? না, আমি যে কথাটা বলছি, আমরা তো সেখানে কাজ করছি, ইন্ডিয়ান পুলিশও আমাদের সহযোগিতা করছে, এবং আমরা তাদের সাথে সর্বশেষ যে আমাদের কথাটি হয়েছে, এবং আমরা আমাদের যে যারা আমাদের কাছে আটক আছে, আপনি জানেন, আপনি শুনেছেন, আমরা বলেছি কয়েকজন আমাদের কাছে আছে, তাদের তথ্য মতোই কিন্তু আমরা ইন্ডিয়ান পুলিশকে সে তথ্যটা সরবরাহ করেছি। সরবরাহ করার পরে তারাও তাদের কথা, তারা আমাদের সাথে একমত হওয়ার পরে কিন্তু আমরা ঘোষণাটা করেছি যে এটা নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং নৃশংসভাবে হত্যার সে শিকার হয়েছে। এবং আমরা সেই কারণেই আমরা কিন্তু তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি, যেভাবেই হোক আমরা তথ্যটি দিচ্ছি। আমরা হয়তো তদন্তের স্বার্থে নামটা বলছি না, আমরা তথ্য দিচ্ছি, কে কোথায় গেছে, কার কাছে গেছে, আমরা টোটাল তথ্যটা আমরা ইন্ডিয়ান পুলিশের কাছে অবহিত করেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, তারা প্রাণপণ চেষ্টা করেছে, এবং আমি সেই কথাটাও বলতে পারছি না যেটা যেখান থেকে যেভাবে উদ্ধার হবে, এটা যেন ওনারা আমাদের কাছে এবং দ্রুত এটা যেন দেওয়া হয়। তার মানে জনাব হারুনুর রশিদ, এখন সবচেয়ে বড় তৎপরতার বিষয়টি হচ্ছে, বড় অভিযানটি হচ্ছে তার ডেড বডিটাকে শনাক্ত করা, এটাই তো সবচেয়ে বড় উদ্ধার কাজ। হ্যাঁ, এটা আসলে এটা আপনি ঠিকই বলেছেন। আমরা যখন বাংলাদেশে কোনো মার্ডার হয়, আমরা কিন্তু আমাদের প্রথম কাজই থাকে ডেড বডি। আমরা অনেকগুলি, আমাদের ফারদিন হত্যাকাণ্ডের কথা আপনি জানেন, আমরা সেখানে টিপু মার্ডারের মামলা জানেন, আমরা যখন শিল্পপতি যখন পুরান ঢাকার কামরাঙ্গীর হত্যা করা হলো, ডেড বডিকে কিন্তু আমরা অনেক দিন পরে আমরা শনাক্ত করতে পেরেছিলাম। এটা আসলে একটা যখন নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়, এটা প্রত্যেকটা পুলিশ অফিসারের দায়িত্বটার মধ্যেই পড়ে, এবং এটা আমাদের একটা দায়িত্বই
যে যে আগে প্রথমত কে কে জড়িত সেটাও যেমন বের করা, তেমনি ভাবে তার স্বজনের কাছে তার যে লাশটা ফিরিয়ে দেওয়া, এটাও কিন্তু একটা বড় দায়িত্ব। সেই দায়িত্বটা নিয়েও কিন্তু মার্ডারটা ছোট না বড়, সে পার্লামেন্ট মেম্বার, অবশ্যই এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সব মার্ডারকে গুরুত্ব দিই, কিন্তু এটা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা মানুষ আজকে যে কথাটা আপনি বলেছেন, সে বহুদিন দেশে থাকতে পারে নাই মিথ্যা মামলার কারণে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য বললেন। এখন যে কোনো কারণে উনি কিন্তু ইন্ডিয়াতে ছিলেন বহুদিন, সেখানে থেকে উনি এখানে আসছেন এবং উনি সেখানে গিয়েছেন। আমার কথা হলো এই হত্যাকাণ্ডের, এবং আমি এই ইন্ডিয়ান পুলিশের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে, এবং তারা, আমি আপনাকে আশ্বাস দিতে চাই, আমরা যেমন আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আমরা কাজ করছি, তারাও এটা আমাদেরকে আশ্বস্ত করেছে, তারা খুব স্বল্প সময়ের মধ্যেই তারা সেটাকে তারা উদ্ধার করে আমাদের কাছে, আমাদের বাংলাদেশে ওনারা এটা প্রেরণ করবে। মানে জনাব আনোয়ারুল আজিম মাননীয় সংসদ সদস্য যিনি খুন হয়েছেন, তার ডেড বডিটা উদ্ধার করাই হচ্ছে এখন পশ্চিমবঙ্গ পুলিশের সবচেয়ে প্রধানতম কাজ। এটাই তো আপনাদের তৎপরতা চলছে। কিন্তু আমি যে জায়গাটা আরেকটু জানতে চাই, যে বাড়িতে অর্থাৎ সঞ্জীব গার্ডেন্স এবং রাজারহাটে যে বাড়িতে তিনি খুন হলেন বলা হচ্ছে 13 তারিখ ওই বাড়িতে ছিলেন, ফরেন্সিক ডিপার্টমেন্ট তার রক্ত উদ্ধার করে বলেছে, কিন্তু আমার জানার কথা যে সেই বাড়িটির মালিক অর্থাৎ ওনারশিপ কার্ড ছিল, সেটা কি আপনাদের প্রাথমিক তদন্ত আছে? উনি যার বাড়িতে, আপনাকে ধন্যবাদ, এটা একটা পয়েন্ট আপনি বলেছেন। আমরা কিন্তু যখন এই বাড়িটাতে যে বাড়িটাতে সে ছিল, সে বাড়িটা 13 তারিখ দুপুর 2টা বা 2:30টার সময় বাড়িতে উনি ঢুকেছেন। আমরা যখন এই বাড়িটা যখন দেখলাম, এই বাড়ির মালিক সেটা কিন্তু ভাড়া দিয়েছে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তির কাছে, নামটা আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, ডেট ডকুমেন্ট, তার কাছে ডেট ডকুমেন্ট আমাদের কাছে আছে। এবং আমার কথা হলো যে ওই যে মালিক, তাকে চিনলো কিভাবে চিনে, এবং সে ওই মালিকের বাসায়, ওই মালিক যার কাছ থেকে ভাড়া নিলেন, তার এখানে 30 তারিখ একজন মহিলা 2জন পুরুষ চলে গেলেন, তারা তাকে ভাড়া দিলেন, সে ভাড়াটা বাড়িতে তারা থাকলেন। আমরা সবকিছুই কিন্তু তদন্তের মধ্যে নিয়ে আসছি। আমি একটু থামাই, যে ওনার হচ্ছে ভারতীয় কিন্তু ভাড়া নিল বাংলাদেশি, সেই ভাড়াটা ওই বাংলাদেশি কতদিন আগে নিয়েছিলেন ওই বাড়িটি? উনি তো গেলেন হলো, আমি যার কাছে ভাড়াটা দিলেন উনি গেলেন 30 তারিখ, এবং সে 30 তারিখ ভাড়াটা আগে উনি কয়েকদিন আগে করে উনি 30 তারিখ উনি গিয়ে এই বাড়িতে উঠেছেন। এখন সেখানে আমি অন্য বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, ওই বাড়িওয়ালা জানতে চায় তার ফ্যামিলি আছে কিনা, সেই কারণে সেখানে একজন লেডিসও সেখানে গিয়েছিল। ওই লেডিস কি বাংলাদেশি নাকি ভারতীয়? সব এখানে আমি কথাটা আপনাকে আবার বলছি, আমি তদন্তের সাথে সব বলতে চাই না, শুধু আকার ইঙ্গিতে একটা কথা বলতে চাই। এই যে আমাদের মাননীয় সংসদ আনোয়ারুল আজিম সাহেবকে যারা হত্যাকাণ্ড করেছে, তার প্রথম থেকে শুরু পর্যন্ত যারাই ছিল, যারাই আনাগোনা করেছে, প্রত্যেকেই আমরা এই পর্যন্ত যা খবর পেয়েছি, প্রত্যেকটা সদস্য সব বাংলাদেশি অপরাধী। জনাব হারুন, আমার আপনার কাছে একদম শেষ প্রশ্ন, এই হত্যাকাণ্ডকে আপনাদের অভিজ্ঞতায়, যদি ইনভেস্টিগেশন চলছে, এটাকে প্রাথমিক তদন্ত কি মনে হচ্ছে, পলিটিক্যাল কিলিং? আমার কাছে আমি আপনাকে বলি, আমরা তদন্তটা সবগুলি পয়েন্টে রেখে তদন্তটা করছি। এটা কি পলিটিক্যাল, এটা কি মানে আর্থিক, এটা কি মানে উনি এলাকার দুর্বৃত্তান্তদেরকে মানে দমন করতে গিয়ে কারো রোশনালে পড়েছেন? আমরা সবগুলি সাইড কিন্তু বিবেচনা করছি। আমি এই জন্য বিবেচনা করছি কারণ এখন আমি তদন্তের ফাঁকি দিয়ে আমি শুধু কোনো একটা পয়েন্ট বলতে পারি না, আমি প্রত্যেকটা পয়েন্টকেই খুঁজছি যে এখানে উনি এলাকার জনপ্রিয় সংসদ সদস্য, 3 বারের সংসদ সদস্য, ওনাকে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে, আমরা সেই কারণে প্রত্যেকটা সাইডকে বিবেচনা করে আমরা এগোচ্ছি। আমরা মনে করি যে যারাই আপনাকে আমি আবারও বলছি, আমরা প্রত্যেকটা সাইট খুঁজে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, বিচারের মুখোমুখি করব। জি, জনাব হারুনুর রশিদ, কথা প্রসঙ্গে কথা আরো এসে যায় প্রশ্ন, সেটি হচ্ছে সব কিলার বাংলাদেশি কিন্তু ডেকে নিয়ে খুন, পরিকল্পিত হত্যাকাণ্ড একজন পার্লামেন্ট মেম্বারকে, যিনি 3 বারের জনপ্রিয় সংসদ সদস্য, সেটাকে আপনারা সব দিকগুলো মাথায় রেখে আপনারা তদন্ত ইনভেস্টিগেশন করছে 2 দেশ, যে খুনের কারণটা কি। কিন্তু কথা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটিকে বলা হচ্ছে, সেইখানে কি আমরা যেটা জানতে চাই যে আপনারা এখনো সেটাকে তদন্তের স্বার্থে বলতে রাজি না, যেটা পলিটিক্যাল কিলিং, প্রতিহিংসা আর বিজনেস রিলেটেড কোনো কিছু আছে কিনা। কিন্তু এখন আপনাদের সবচেয়ে বড় যেটা জায়গা, সেটি হচ্ছে তার ডেড বডি তার পরিবারের কাছে সবার আগে দেওয়া, এটাই তো। এটি আমাদের আপনার সাথে আমি একমত, সেই চেষ্টাও করছি, পাশাপাশি যারা জড়িত তাদেরকে বের করার চেষ্টা করছি। এবং আজকে একটি মামলা রুজু হয়েছে, আপনি জানেন, শেরে বাংলা থানা, আমরা সেই মামলাটা আমরা তদন্ত করছি, আমরা এগুলি খোঁজখবর রাখছি। কিন্তু সবচেয়ে আরেকটি কথা,
কিলাররা যদি কিলার গ্রুপ যদি সকল বাংলাদেশি হয়ে থাকে, তাহলে সেই কিলার গ্রুপ ভারতকে কেন নিরাপদ জায়গা হিসাবে তারা বেছে নিল যে এখানেই খুন করা যায়, ডেকে নিয়ে কেন এই পরিকল্পিত অন্ধ, কেন ভারতের মাটি? না আসলে এখন দেখেন, আসলে এরা যেভাবে পরিকল্পনাটা করেছে, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আপনাকে কথাটা বলি, তাদের পরিকল্পনাটা ছিল এখন এরকম যে সে সেখানে যাবে, এখন আমরা যেন বাংলাদেশের পুলিশ যেন তাদেরকে খুঁজে বের করতে না পারি, এবং সেই কারণেই তারা এই হত্যাকাণ্ডটাকে লুকানোর স্বার্থেই তারা কিন্তু বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়েছে। কোনো সময় তারা দিল্লির কথা বলেছে, কোনো সময় বেনাপুলের কথা বলেছে, কোনো সময় তারা সেটাকে বিহারের কথা বলেছে, অর্থাৎ তারা মোটিভটাকে ভিন্ন খাতে দেওয়ার চেষ্টাই তারা করেছিল। কিন্তু আমরা লাইনে আমরা কিন্তু কাজটা করেছি, এবং আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে মিলে আমরা কিন্তু কাজটা করছি। আমি মনে করি যতই তারা মোটিভটা ভিন্ন খাতে তারা প্রবাহিত করুক, সেটা তারা, আমি মনে করি সেটা করে তারা পার পাবে না। এবং আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদে এনেছি, এবং বাকি যারা আছে তাদেরকেও আমরা মনে করি শীঘ্রই আমরা। জনাব হারুন রশীদ, যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন, আমি শুধু এটা জানাতে চাইলে জানাবেন, এটা আমার প্রশ্ন, তারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? না, এটা আপনাকে এটা তারা যারা এটা করেছে তারা রাজনৈতিক দলের কোনো কর্মী না, তবে তারা একই এলাকার, মানে একই বেল্টের। কেউ আছে পূর্ব বাংলা, তারা কমিউনিস্ট পার্টি করতো, কেউ বিভিন্ন ধরনের কাজ করতো, এবং কেউ বাহিরে থাকে, বাহির থেকে আসা যাওয়া করে, সবকিছু মিলেই আছে। এবং আমি মনে করি তারা কেউ মানে সরাসরি কোনো রাজনীতি দলের সাথে, আমি যেটা যতটুকু আমার ইনভেস্টের সাথে তদন্তের সাথে বলতে পারি। কিন্তু হারুন রশীদ যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন, তারা কি কোনো প্রফেশনাল কিলার? আমি তো আসলে আপনাকে আমি তদন্ত করে আপনাকে আরো জানাবো। আমি শুধু একটা কথা বলতে চাই, হত্যাকাণ্ডটা পরিকল্পিত, তারা বাংলাদেশ থেকে সেই পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার বিভিন্ন পার্টে বিভিন্ন আপনাদেরকে আমরা সেটা জানাবো। জি জি, জনাব হারুন রশীদ, সবচেয়ে বড় কথা আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই ভীষণ ব্যস্ততার মধ্যখান থেকে আপনি আমাদের সঙ্গে থাকুন। কিন্তু বারবারই বলছি, ভারতীয় অনেক গণমাধ্যম কিন্তু আমাদের পুলিশ বাহিনী অর্থাৎ গোয়েন্দা বাহিনীর যে তৎপরতা, এখানে বসে আপনারা যে ক্লুগুলো উদ্ঘাটন করছেন, এবং পশ্চিমবঙ্গ পুলিশ সেটাতে সমস্ত বাহিনী আপনাদের সহযোগিতা করছে, এই প্রশংসা কিন্তু বারবারই করা হচ্ছে যে আপনাদের দক্ষতা, এবং আশা করছি যে আপনারা অতি অল্প সময়ের মধ্যে দুই দেশের দুই বাহিনী তার ডেড বডি তার পরিবারের কাছে ফেরত দিবেন। ধন্যবাদ। আরেকটু কথা বলি, আপনি যে কথা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, আরো চেষ্টা করব, এবং পাশাপাশি আপনাকে এটাও জানাতে চাই যে টিপু মার্ডারের যে মামলাটা হয়েছিল, এটাও কিন্তু আমরা ওমান থেকে, ইন্ডিয়া থেকে, কিছুদিন আগে যে বিশ্বভূতি হত্যা হয়েছিল, আমরা ইন্ডিয়া থেকে কিন্তু লেদারমণিকে গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছিলাম। আমাদের কাজটা কিন্তু অব্যাহত আছে, আমরা নিশ্চিত থাকেন। আমরা ইনশাল্লাহ, আমরা মনে করি তার মেয়ে যেভাবে চিৎকার করে কেঁদেছে, তার বাবার খুনিদের দেখতে চাই, আমরা অবশ্যই তার বাবার খুনিদেরকে আমরা সকলে 10 মানুষের সামনে আমরা হাজির করবো। আমরা অপেক্ষা করছি এবং তার লাশ যেন দ্রুত ফিরে আসে। আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা চেষ্টা করব, এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে যে আইনগত প্রক্রিয়া যেটা সহযোগিতা করছে, যেটা চাচ্ছি আমাদের কাছে, আমরাও সহযোগিতা করছি, এবং আমরাও তাদের কাছে যা সহযোগিতা চাচ্ছি তারাও আমাদের সহযোগিতা করছে। আমরা দুই দেশের পুলিশ মিলে আমি মনে করি একটা ভালো আমরা রেজাল্ট পাবো, এই আশায় আমি আপনাকে জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব হারুন রশীদ। আপনি শুনছিলেন যেটা অ্যাডভোকেট রফিক শিকদার। আমাকে কি ছেড়ে দিবেন একটু? আপাতত ছুটি আজকের জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক এবং ডিবি প্রধান হারুন সাহেবকে। দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে কিন্তু কিছু ঘটনা থাকে। আমরা আইনজীবী হিসেবে আমরা যেটা মনে করি যে হত্যাকাণ্ড সাধারণত বা প্রধানত 3টি উদ্দেশ্য থাকে। যদি আপনি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির জন্য বলেন, রাজনৈতিক প্রভাব, আরেকটা অর্থনৈতিক ব্যবসা, আরেকটা নারী ঘটিত বা পুরুষ ঘটিত। পুরুষ হত্যা হলে সেখানে নারী ঘটিত আসে, নারী হত্যা হলে পুরুষ ঘটিত। জি, প্রথমত 3টি ঘটনা থাকে, এর মধ্যে আরও অনেক ঘটনা থাকে, সেটা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সেগুলো বের করে। আমি বলবো যে আজকের এই স্বাধীন বাংলাদেশে 3 বারের পার্লামেন্টের মেম্বার, আপনি যেটা বললেন যে বাংলাদেশে না হয়ে এটা ভারতের মাটিতে, কলকাতার মাটিতে কেন হলো, আমার কথা হলো যে যেখানেই হোক এটা নিন্দনীয় এবং দুঃখজনক। এটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হওয়া উচিত। আমাদের বাংলাদেশে দেখেন যে বাহিনীগুলো আছে, ল এনফোর্সেস, আইনশৃঙ্খলা বাহিনী, তারপরে সেনাবাহিনী, সবগুলো কিন্তু খুব চৌখস। এদের কিন্তু অনেক ঐতিহ্য আছে, ইতিহাস আছে।
কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা যে রাজনৈতিক দলগুলো আমরা সরকার পরিচালনা করি বা সরকার চালাই, আমরা তাদেরকে নানান সময় নানানভাবে তাদেরকে কাজকর্মে ব্যবহার করি বা তাদেরকে বাধাগ্রস্ত করি। তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা অনেক দূর এগিয়ে যেতে পারে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের তারা দৃষ্টান্তমূলক শাস্তি এবং উদ্ঘাটন সব কিছু করতে পারে। এই যে হারুন সাহেব বললেন যে আমার কাছে যতটুকু মনে হয় যে এরা কোনো রাজনৈতিক দলের, বিশেষ কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। আজকে প্রায়ই দেখি এই ঘটনাটি যদি ভারতে না হয়ে বাংলাদেশেও হতো, আমার মনে হয় যে আজকের যারা শাসক দলে আছেন, আওয়ামী লীগের মন্ত্রী বাহাদুররা, কেউ কেউ বলে দিতেন যে এটার পিছনে বিএনপির বা কারো কোনো ষড়যন্ত্র আছে কিনা। সে কারণে প্রকৃত হত্যাকারী যারা আছে, যখনই কোনো দেশে অঘটন ঘটে, তখন যদি আপনি উদ্ঘাটন ছাড়া বা আপনার তদন্ত করা ছাড়াই, যদি তদন্তের আগেই যখন বলে দেওয়া হয় যে এটার সাথে এই মুখে জড়িত আছে বা এই গোষ্ঠী বা এই দল জড়িত আছে, তখন কিন্তু তদন্তকারী অফিসার যারা আছে তাদের কাজটা তদন্ত করতে তাদের অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সে কারণে একটার পর একটা অপরাধ হতে থাকে। তো আমি বলবো যে আজকে যে ঘটনাটি, এর মধ্যে আপনি দেখেন যে একটার সাথে একটা মিলাতে চাই না, তারপরও সম্প্রতি আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আসছি, আমাদের কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদগুলো আমাদের স্মৃতি আসে আমাদের কষ্ট হয়। আমরা কিন্তু ওখানে যাই, মাঝে মাঝে যেতে ইচ্ছে করে, বিশ্ববিদ্যালয় হলে ছিলাম, হলটা কেমন ছিলাম, এগুলো দেখতে ভালো লাগে। এই যে গোলাম মাওলা রনি, আমাদের সাবেক সংসদ সদস্য, তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওনার গাড়িতে হামলা হয়েছে এবং তিনি বলেছেন যে ওনাকে ফলো করতে ছিল পরিকল্পিতভাবে। এখন পর্যন্ত, এবং নিমা শাহবাগ থানায় বোধ একটা মামলাও করেছেন, এখন পর্যন্ত কেউ ধরা পড়ে নাই। আমার বক্তব্যটা হলো যে কোনো ঘটনাটাকে আমরা ছোট করে দেখব না। তবে আজকে আমি বলবো যে এই দেশের গতকালকে বোধহয় আপনাদের ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ, তার উপরে একটা হামলা হয়েছে, তারপরে গতকাল ছাত্রদলের সভাপতি শ্রাবণের উপর হামলা হয়েছে। এখন আমার কথা হলো যে হামলা যারাই করুক, যেভাবে করুক, এগুলো একটাও কিন্তু মানে আমাদের দেশে এই যে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে বা হামলার কারণে, রাজনৈতিক কারণে বিচার না হওয়ার কারণে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে বা সেই ব্যবস্থা নিতে না পারার কারণে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটে। আমরা চাই যে রাজনীতিবিদদের সম্মান, রাজনীতিবিদদের মর্যাদা কিন্তু রাজনীতিবিদদেরকে রাখতে হবে। আমি বিএনপি করি, নাজমা আপা আওয়ামী লীগ করবেন, কিন্তু আমি ওনার জায়গায় যদি আমি মর্যাদা না দিই, তিনি যদি আমাকে মর্যাদা না দেন, তবে আমাকে কেন সাধারণ মানুষ কেন সম্মান দিবে, কেন শ্রদ্ধা করবে না, কেন আস্থা বিশ্বাস রাখবে না। আজকে সেই জায়গায় আসছি। আমাদের রাজনৈতিক নেতারা যারা আছে, আমরা আমাদের দেশটাকে বা রাজনীতিকে কি চোখে দেখছি, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করছি, বাংলাদেশ কি ঠিক অবস্থা আছে, কোনভাবে চলছে, আমরা সেটা নিয়ে কি ভাবছি। খেয়ে পরে বাঁচলেই কি স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দিয়ে হবে, নাকি আমাদেরকে সেভাবে যেতে, আগামীর বাংলাদেশটা কেমন আমরা দেখতে চাই। তারপর নির্বাচন কি হারিয়ে গেল আমাদের জীবন থেকে, আমরা কি এভাবে চুপ করে থাকবো, আমরা কি এভাবেই চলবো গণতন্ত্রহীন দেশে? না, আমি হ্যাঁ বলছি, প্রতিবাদ তো হবে। এখন আমার কথাটা হলো যে আমাদের দেশে এই যে একটা অন্যায়ের বিরুদ্ধে আরেকটা অন্যায়, আরেকটা অন্যায়, এই যেগুলো চলছে, এগুলোর শেষ কোথায়? সেই জন্য আমি বলবো যে আজকে দেখুন যে আমাদের দেশে, আপনি এজেন্ডাটা অবশ্য আনেননি, হয়তো আপনি আনবেন পরে, আমি বলে ফেলছি যে আমাদের দেশে আমাদের একটা গর্বিত একটা সেনাবাহিনী আছে আমাদের দেশে। এই সেনাবাহিনীর অনেক ইতিহাস আছে, স্বাধীনতার যুদ্ধে এবং পরে বিভিন্ন দুর্ভিক্ষে করায়। সেই সেনাবাহিনীকে তো কলঙ্কিত করার, কলুষিত করার অধিকার একজন ব্যক্তির নেই। মাননীয় সেনাপ্রধান, একজন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে দুর্নীতি করে, তার দায় একটা প্রতিষ্ঠান কেন নেবে? এখন আমার বক্তব্য, সেনাপ্রধান 2018 সালের 25শে জুন জনাব আজিজ আহমেদ সাহেব সেনাপ্রধান দায়িত্ব নিলেন এবং তিনি টানা 2021 সালের 23 জুন পর্যন্ত ছিলেন। তিনি থাকা অবস্থায় যে কাজগুলো তিনি করেছেন, যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেই দৃষ্টান্তগুলোকে আমলে নিয়ে আপনার মার্কিন যে স্টেট ডিপার্টমেন্ট আছে, তারা আজকে গত 20 তারিখে, মে মাসের 20 তারিখ রাতে তারা নিষেধাজ্ঞা দিয়েছে তার উপরে এবং তার পরিবারের উপরে। তিনি হয়তো বলতে পারেন যে আমেরিকা আমি যাব না, আমেরিকা তিনি গেলেন না, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর যে ভাবমূর্তি নষ্ট হলো, মার্কিনীরা, স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন চায়, গণতন্ত্র চায়, একটা শান্তিপূর্ণ অবস্থান চায় তারা। তো সেখানে তিনি যে শান্তি বিঘ্ন করলেন এবং তিনি থাকা অবস্থায় যে দুর্নীতির অভিযোগ আসলো, সেই অভিযোগের কারণে ওনাকে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো এবং তিনি থাকা অবস্থায় ওনার ভাইকে রক্ষা করার জন্য করলেন, সেই জিনিসগুলো তিনি ওনারা আমলে এনে
এবং আপনার এই তাদের যে আপনার এই মার্কিন প্রেসিডেন্সিয়াল যে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন আছে সেখানে আপনার 7750 এবং আপনার 77031C ধারা অনুযায়ী তারা কিন্তু তাকে এই নিষেধাজ্ঞাগুলো দিয়েছে তাদের আইন অনুযায়ী, তাদের দেশে অ্যাক্ট অনুযায়ী। ইতিমধ্যে সকলে জানে, এখন এটা কিন্তু সবাই জানে এবং জানে এবং এটা আলোচনা কিন্তু হচ্ছে। মনে করছেন সাবেক এই সেনাপ্রধান যিনি আরেকটি বাহিনীর প্রধান ছিলেন, বিজেপির প্রধান ছিলেন, তার এই ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাকে যে আমেরিকা যে নিষেধ জারি করেছে তার পরিবারের প্রতি, সেই কারণে প্রতিষ্ঠান মানে কলঙ্কিত হচ্ছে আমাদের সেনাবাহিনী। কি এতই একটা ঠুনকো জিনিস যে ব্যক্তির দায় একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীর উপরে এসে পড়বে? আপনি কি ব্যক্তিগতভাবে এটি মনে করেন? আমি যদি আপনাকে বলি যে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো এখন সরকারের প্রধানমন্ত্রী, সেনা প্রধান তো পুরো সেনাবাহিনীর সেনাপ্রধান। কিন্তু যদি অব্লিগেশন আসে, এলিগেশন আসে, আমি তো দায়টা এড়াতে পারবো? আমাদের পরিচিত, আমাদের মর্যাদা, আমাদের দায়টা তো প্রতিষ্ঠানকে দেয়নি। যেমন র‍্যাবের উপর স্যাংশন দিয়েছে একটি প্রতিষ্ঠানের উপরে আমেরিকা, কিন্তু এটি হচ্ছে সাবেক সেনাপ্রধান ব্যক্তির উপরে। ব্যক্তির দায় কি প্রতিষ্ঠান বহন করবে কিনা? কিন্তু আমি বলবো যে এখানে তিনি শুধু ব্যক্তি না, তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। যদি সাধারণ একজন সিপাহী ছিলেন নাজমা আক্তার, কিন্তু সে কারণে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আরো দুর্ভাগ্যজনক বিষয় যে এরপর আর কার নামে স্যাংশন আসতেছে, মানে আরো কে আসছে, হ্যাঁ কার নামে আসতেছে। কিন্তু আমাকে তো এটা কি আমাদের প্রত্যাশা ছিল? কিন্তু আজকের এই আওয়ামী লীগের এই গত 15 বছরে তাদের এই শাসনামলে যত রকমের ব্যর্থতা, যত রকমের গ্লানি, যত রকমের দুর্নীতি, দুঃশাসন, এই সকল অপশাসনের দায়ভার কেন বাংলাদেশের 18 কোটি মানুষকে নিতে হবে? কেন সেনাবাহিনী সবাইকে নিতে হবে? কেন পুলিশ বাহিনী সবাইকে নিতে হবে? কেন নির্বাচন কমিশন সবাইকে নিতে হবে? আপনি যে প্রশ্নগুলো তুলেছেন তার উত্তরগুলো আমি একটু নাজমা আক্তারের কাছে চাইবো। ঠিক আছে, আমি প্রশ্ন করব না। আপনি কেন বিএনপির সময় যে পুলিশ বাহিনী যে আপনার গ্রেনেড হামলা করেছিল, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছিল, কেন সেই সময়ে যিনি এটার মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান সহ তার অন্য যারা গ্যাংরা, তাদের উপরে কেন আজকে স্যাংশন জারি হচ্ছে না? একটা দলকে নিশ্চিহ্ন করে দেয়া, জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে মেরে ফেলে, তার দলের সকল প্রধান নেতাকে মেরে ফেলে যে রাজনীতির শূন্যতা বা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ওই সময় বেগম খালেদা জিয়ার সরকার, তার সন্তান তারেক জিয়া যেই 21শে আগস্টের যে গ্রেনেড হামলা করেছে তার উপরে কেন স্যাংশন দিল না? এটা কিন্তু প্রশ্নবোধক একটা চিহ্ন, বড় একটা প্রশ্ন। বাংলাদেশে আরো সামরিক বাহিনীতে অনেক কূর হয়েছে, সেগুলি কি অন্যায় না? সেই কূর কোনো বিচার হয়েছে? আবার যাদেরকে ফাঁসিতে লটকানো হয়েছিল বিমান বাহিনীর সেই কর্মকর্তারা, যারা মুক্তিযুদ্ধের মানে ভূমিকা পালন করেছিল, মুক্তিযোদ্ধা অফিসার ছিল, তাদেরকে তো হত্যা করা হয়েছে। তো এগুলোতে কি মানে আমেরিকার যে আচরণ, আমার অবশ্যই প্রশ্নবোধক আমার কাছে মনে হচ্ছে। এখন ঠিক আছে, একজন সেনাবাহিনীর প্রধান সে ব্যক্তি, সে এখন রিটায়ার্ড পারসন, তার নামে যদি তাদের কাছে সেরকম কিছু থাকে, হ্যাঁ বলা হচ্ছে দুর্নীতি, তা আমাদের দেশে দুর্নীতি যদি করে থাকে আমাদের দেশের আইনে তার বিচার হবে, জি তাই না? তা আমরা কি অন্য কোনো দেশের কোনো মানে সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান বা অন্য কেউ করলে কি আমরা কি সেটা তাদের বিচার আমরা করি বা তাদেরকে স্যাংশন দেই? আমার না বিষয়গুলি কেমন লাগে এই যুগে। হ্যাঁ, এটা মনে হচ্ছে আমরা তাদের অধীনস্থ কোনো রাষ্ট্র বা তারা আমাদেরকে পরিচালনা করছে, তারা আমাদের উপরে এইভাবে স্যাংশন দিচ্ছে। আমাদের দেশের সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান, সে যদি অন্যায় করে থাকে সেই বিচার সেনা আইনেই হবে, সেটা আছে, তাই না? কিন্তু সেই বিচার তাহলে আমেরিকা করছে কেন? রায় দিচ্ছে কেন? আমি প্রশ্ন করছি, আমি সবাইকে প্রশ্ন করছি, এটা কেন তারা রায় দিচ্ছে? তারা বলতে পারে তাদের দেশে যেতে গেলে যে ইয়াগুলো হতে পারে, সে যদি দুর্নীতিবাজ হয় সে আমার দেশে ঢুকতে পারবে না, না তার দেশে ঢুকতে দিবে না, স্যাংশন তার দেশে এটা করবে। আগে প্রমাণ হোক তার দেশের দুর্নীতিবাজরা আছে না, তার দেশে আমার বাংলাদেশের সন্তানদেরকে হত্যা করছে না যে পুলিশরা, ঘরে ঢুকে বাচ্চা, একটা অল্প বয়সী টিনেজ বাচ্চাকে একটা মানসিক গুলি করছে, মায়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের শিক্ষার্থীদের আন্দোলনের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আন্দোলন বন্ধ করে দেওয়া হচ্ছে, নানান কিছুর কিন্তু রফিক সাহেব যখন প্রসঙ্গ না আমাদের, তখন আমি ওটুকু জানতে চাই, ব্যক্তির দায় কি আমাদের গর্বের অহংকারের সেনাবাহিনীর ঘাড়ে যে পড়বে কিনা? পড়বে না, ব্যক্তির দায় পড়বে না, কারণ একটা ব্যক্তি যে কোনো ধরনের যে কোনো সময় তার জ্ঞানত অথবা ইচ্ছা করে যে কোনো অন্যায় অপরাধ করতেই পারে, সেটা তার দায়।
একটা প্রতিষ্ঠানের দায় হতে পারে না। সুতরাং এটা যদি তারা যে স্যাংশনটা দিয়েছে যে কারণে, এটা যদি ভিসা স্যাংশনের জন্য তারা যেটা করেছিল এটা নাকি সেটা না, এটা হচ্ছে অন্য একটা ধারায় তারা স্যাংশন দিয়েছে। কিন্তু এই ধারায় তারা আমি জানতে চাই যে এই ধারায় তারা আসলে আমাদের দেশের নাগরিক বা অন্য কোনো দেশের নাগরিককে এরকম স্যাংশন দিতে পারে কিনা। তারা একজন খুনিকে, মানে যারা গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করে, যারা বাসে মানুষ পোড়ায় তাদেরকে স্যাংশন দিচ্ছে না। একদম যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছিল তাদেরকে ধরে ধরে এই ধরনের স্যাংশনের মুখোমুখি করা, এবং এই স্যাংশনের মানে কি, এই ধারাতে কি আছে, কি করলে করা হবে। তার বাচ্চা, ধরেন যদি তার বাচ্চা আমেরিকাতে লেখাপড়া করত, জেনারেল আজিজের বাচ্চা আমেরিকাতে লেখাপড়া, বাচ্চার কি দোষ? বাচ্চা যেতে পারবে না, তার ফ্যামিলি যেতে পারবে না, তাহলে এটা তো মানবাধিকার লক্ষণ। আমার দায়, আমি যদি অন্যায় করি, আমার বাচ্চা কেন বিদেশে যেতে পারবে? বাবার অপরাধে সন্তানকে দেওয়া হচ্ছে, তো এটা তো বড় মানবাধিকার লঙ্ঘন। যারা মানবাধিকার এইভাবে লঙ্ঘন করছে তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা মানবাধিকার লঙ্ঘন করছেন, আগে আপনাদের নিজেরা ঠিক করুন যে আসলে কোনটি আপনারা করতে চান। আপনি বলছেন যে ব্যক্তি জনাব সাবেক সেনাপ্রধান আজিজের দায় সেনাবাহিনীকে কখনো নিতে হবে না, কিন্তু সাবেক সেনাপ্রধান যখন বিজেপির প্রধান ছিলেন এবং উনি সেনাবাহিনী প্রধান ছিলেন তখনও আপনাদের সরকার, এখনো আপনারাই, তো সেই জায়গাটা কি ওনার বিরুদ্ধে যে স্যাংশন আমেরিকার, আপনাদের সরকার কি বিব্রত? না, আমরা বিব্রত মানে আমরা এই কারণে আমরা বিব্রত যে তারা কেন আমাদের দেশের একজন নাগরিক, হ্যাঁ, একজন প্রাক্তন সেনাপ্রধান, তারা এরকম দিচ্ছে, যে কোনো কারোর উপরই দিক না কেন। আমি শুধু একজন প্রাক্তন সেনাপ্রধানের কথা বলছি না, যে কোনো ব্যক্তির উপরে, যে তারা এইভাবে দিতে পারে কিনা, অন্য দলের কোনো নেতার উপরও দিতে পারে কিনা। কিন্তু তাহলে আমার এই যে একজন সেনাপ্রধানের এটা দিল, তাহলে যারা মানুষ হত্যা করলো, যারা দুর্নীতি করলো, যাদের দুর্নীতি প্রমাণিত, যাদের দুর্নীতির টাকা বাংলাদেশে ফেরত আনা হলো, সেই কোকো রহমানের টাকা, মানে তারেক রহমানের টাকা, তাদের তো কোনো বিচারের আমরা কোনো কিছু দেখছি না। আবার যারা মানে ডক্টরেট ডিগ্রি নিয়ে, মানে নিজেদেরকে নোবেল পুরস্কার নিয়ে তারা মানে কত রকমের তদবির করছেন, বাংলাদেশের সর্বনাশ করছেন, ক্ষতি করছেন, তাদের বিরুদ্ধে কিছু হয় না। তাদের পক্ষ নিয়ে আরো তাদের সাজেশন অনুযায়ী বাংলাদেশের সরকারকে বিব্রত করার জন্য, আমি যদি সোজা করে বলি, তাদের সাজেশন অনুযায়ী বাংলাদেশের সরকারকে বা বাংলাদেশকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্য তারা এগুলো করছে, বা যারা করছে এটা আসলে আমার মনে হয় ঠিক করছে। আমি যদি আবার সোজা করে বলি, আমেরিকা আপনাদের প্রতি এত কঠিন, তাহলে আপনার কথা অনুযায়ী বিএনপির প্রতি এত উদার কেন? না, সেটা ভালো বলতে পারবে তারা। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, এনাকে স্যাংশন দিয়েছেন, এর আগে যারা অন্যায় করেছে তাদেরকেও স্যাংশন দেন, তাহলে আমি মনে করবো এটা এখানে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে। বাট আপনি এখন আমার র্যাবের প্রতিষ্ঠান, র্যাব বাহিনীর উপরে আপনি প্রতিষ্ঠানের উপর স্যাংশন দিলেন। হ্যাঁ, আমার দেশে তারা যদি অন্যায় করে থাকে তাদের নিশ্চয়ই আমাদের পুলিশ প্রশাসনে যেখানে আছে তাদের, যারা অন্যায় করে তাদের কিন্তু বিচার হয়। আপনি কি কখনো দেখেছেন পুলিশের যে মানে রিপোর্টগুলি, বার্ষিক রিপোর্টগুলি, কত পুলিশকে তারা শাস্তি মানে ভোগ করতে হয়, কত পুলিশকে চাকরিচ্যুত করা হয়, এগুলি তো আমরা দেখি না, আমরা খোঁজ নেই না। কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে কেউ অন্যায় করলে পার পেয়ে যাবে না। ওই যে কেউ কারো টাকা নিয়ে পালাচ্ছে বা স্বর্ণ নিয়ে পালাচ্ছে, সেই পুলিশ তো রেহাই পায় না, তাকে তো বিচারের সম্মুখীন হতে হয়। তো সুতরাং আমাদের দেশের গর্ব সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমরা যে দলই করি না কেন, আমি তো মনে করি বিএনপির ওটা প্রতিবাদ করা উচিত। কেন তোমরা আমার দেশের বাহিনীর উপর এরকম করছো? জেনারেল আজিজ বলে অন্য জেনারেলরা যে হত্যা করলো, মানুষ করলো, খুন করলো, জাতির পিতাকে হত্যা করার সাথে জড়িত, তাদের ব্যাপারে কিছুটা। জনাব রফিক শিকদার, আপনি উত্তরে কি বলবেন? অনুষ্ঠানটা আমাকে শেষ করতে হবে। না, এখানে দায় তাহলে কি 18 কোটি মানুষেরই নিতে হবে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত ব্যর্থতা আছে, দুর্নীতি আছে, অর্থ পাচার আছে, অর্থ কেলেঙ্কারি আছে, শেয়ার বাজার কেলেঙ্কারি আছে, বাংলাদেশ ব্যাংক লুট আছে, তারপরে আপনার এই যে এই আজিজ আহমেদ সাহেবের নামে যে আজকে নিষেধাজ্ঞা আসতেছে, এবং এটা তাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড যে প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট আছে, ওই অ্যাক্ট অনুযায়ী কিন্তু তারা 7031-এর সি ধারা অনুযায়ী কিন্তু তারা একটা ব্যবস্থা নিয়েছে। তাদের এটা আন্তর্জাতিক ধারাতে আছে। এটা হয়তো আপা ব্যাপারটা অথবা ভালো করে বিশ্লেষণ করেন নাই। এখন আমার বক্তব্য হলো যে এর মধ্যে সাম্প্রতিককালে এক সংসদ সদস্য দেখলাম যে সাবেক সেনা আইজিপি বেনজির আহমেদের ব্যাপারেও আনলেন কথা, এবং হাইকোর্টে মামলা করলেন।
এখন আমার বক্তব্যটা হলো যে এই দায় কি 18 কোটি মানুষের নিতে হবে, বিএনপি কি নিতে হবে আওয়ামী লীগের ব্যর্থতা দুর্নীতির জন্য? সেটা আমি ওনার কাছে প্রশ্ন করি। তিনি বললেন যে গ্রেনেড হামলা, তারপরে কোনো হামলাটাকে আমরা ভালোভাবে দেখি না, আমরা প্রত্যেকটা হামলাকে আমরা অবস্থানটা সেটাকে একচোখা নিতে না। কেন কয়দিন আগে তো যে ডোনাল্ড লু আসলেন বাংলাদেশে 3 দিনের সফরে, পররাষ্ট্র সহকারী, তখন তো আমরা শুনলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে এটি বিএনপির আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, আমাদের সাথে আসছে, আমাদের সাথে আলোচনা, এবং মনে হচ্ছে যে খুব সুন্দর সম্পর্ক, সুন্দর শীতল সম্পর্ক আওয়ামী লীগের সাথে, এবং সেটাই বললেন ওনারা। তো যাওয়ার সপ্তাহখানেকের মধ্যেই তো জেনারেল আজিজ সাহেবের নামে আসছে। আজকে আবার আমার কথা না, আজকে আবার আজিজ সাহেব আজকে এটা দেওয়ার পরে ওনারা আবার এখন আমেরিকাকে দোষারোপ করছেন। আমেরিকা কিনা এটা কিন্তু একটু মনে রাখতে হবে, আমেরিকা কিনা তারা যে আইন করে এটা করছে, তারা না ওই যে বলছে কয়েকদিন আগে, তারপরে তারেক রহমানের আরাফাত রহমান কোকো সাহেবের যে দুর্নীতির কথা বলছে, আরাফাত রহমান কোকো সাহেবের দুর্নীতির টাকা কোথায়, এজেন্ডার প্রশংসা করা হয়েছে, এবং তারা আমাদের সঙ্গে মানে আমাদের দুই দেশের সম্পর্ক রিলেশনশিপটা আরো উন্নত করতে আপা আরাফাত রহমান কোকো সাহেবের টাকা অর্থ পাচারের কথা ঘটনা, হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার হচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, এবং এগুলো প্রতিটা মিডিয়াতে প্রতিবেদন আসতেছে। আপনারা কোথায় আরাফাত রহমান কোকোর প্রতিবেদন পাইলেন? 17 বছর 20 বছর আগের ঘটনা। আপনার তারেক রহমানের কি সংশ্লিষ্ট পাওয়া গেছে গ্রেনেড হামলাতে? ওয়ান লিভেনের মামলায় না, কিসের ওয়ান লিভেন পাওয়া যায়নি। ওয়ান লিভেনের মামলায় বেগম খালেদা জিয়া, ওয়ান লিভেনের মামলায় আপনার আজও বেগম খালেদা জিয়া মুক্ত নন, অথচ ওয়ান লিভেনের মামলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্ত একই সময়ের মামলায়। এই যে দ্বৈত নীতি, দ্বৈত স্ট্যান্ডার্ড বাংলাদেশে, এবং আইনের শাসনের যে অভাব, আইন আছে কিন্তু যে আইনের শাসন যে আমরা প্রয়োগ করতে পারছি না, এবং আদালতগুলোকে যে আমরা যে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি, যদিও আদালতের গতিতে চলে, মাননীয় আদালত তাদের গতিতেই তারা চালাচ্ছেন, কিন্তু আমরা যে সব জায়গায় যে হাত দিতে চাই, ফলে কি হয় আমাদের হাতগুলোই কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, আমরা আস্তে আস্তে স্থিমিত হয়ে আসতেছি। শেষ করতে চাই, এই যে আমরা বলছি যে সাবেক সেনাপ্রধান জনাব আজিজের বিরুদ্ধে যে আমেরিকা নিষেধাজ্ঞা দিল, উনি তো 3 বছর ধরে অবসরে চলে গেছেন, যে দুর্নীতি, ওনার ব্যক্তি দুর্নীতি এবং ওনার পরিবারকে ভাই ব্রাদার নিয়ে উনি দুর্নীতি করেছেন, ক্ষমতাকে অপব্যবহার করেছেন, চেয়ারটাকে অ্যাবিউজ করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে আমেরিকা যদি এই অবস্থান নিয়ে থাকে ওনার বিরুদ্ধে, সেটা যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন নিল না কেন, অবসরে যে কেন নিল? এটা তো আমেরিকাকে প্রশ্ন করতে হবে। তবে আমাদের মনে প্রশ্নটা হলো যে না, আমেরিকার আমরা যেটা মনে করি আমেরিকার যে পররাষ্ট্রনীতি তারা যেটা করে সেটা হলো তার গণতন্ত্রের জন্য এবং দেশের একটা শান্তি শৃঙ্খলা এবং মানবতার জন্য, মানবিকতার জন্য। এটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য করেছেন, হয়তো মনে হতে পারে, যেটা দৃষ্টান্ত দেখালাম। তো দৃষ্টান্ত একটা ক্ষমতায় থাকা মানুষকে দিয়ে করলে ভালো হতো না? তো এই উত্তর তো আমি দিতে পারবো না। আপনাদের কাছে কি উত্তর আছে? ক্ষমতায় থাকা মানুষদেরকে নিয়ে করলে ভালো হতো না? যিনি ক্ষমতা থেকে 3 বছর আগে চলে গেছে, তার দিয়ে দৃষ্টান্ত উদ্ধার দিয়ে স্থাপন করে কি লাভ? তবে 18 সালের ইলেকশনের পরে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে 18 সালের টোটাল যে ইলেকশনটা যে কু হলো, টোটাল ইলেকশনটা যে একটা মিডিয়া কু হলো, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এরকম বক্তব্য দেন নাই যে নির্বাচন এত সুষ্ঠু হয়েছে, নির্বাচন কমিশন এই কথা বলে নাই। তো আমি বলবো যে এই যে দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে এগুলো আমেরিকা তো সাথে রাতারাতি ক্ষমতা এনেছে না সাবেক সেনাপ্রধান এনেছে? সেনাপ্রধান তো বলেছে যে সুষ্ঠু ভোট হয়েছে, আমরা দায়িত্ব পালন করেছি, ওরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, ভোটারদেরকে নিরাপদে আসার দায়িত্ব পালন করেছে। জনগণ তো ভোটেই যায় না, রাতে কিছু ভোটার গিয়ে রাতে ভোট কেটে ফেলেছে। 30 তারিখে বাহিনীতে একটা জায়গা থাকে ভোটারদের নিরাপত্তা করা, ভোটের পরিবেশটা নিরাপত্তায় রাখা, সেই জায়গা থেকে কি এখন আমার বক্তব্য যদি আপনি আমাকে বলেন, আমি ব্যক্তি সেনাপ্রধানের কথা বলছি না, তিনি যখন সেনাপ্রধান ছিলেন, ব্যক্তি সেনাপ্রধানকে তো স্যাংশন দিয়েছে আমেরিকা। আমি বলছি সেনাপ্রধান হিসেবে তিনি যদি ওনার সঠিক দায়িত্ব পালন করতেন, তাহলে আজকে তিনি স্যাংশন খেতেন না, আজকে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হতো না। সেটা আমার বলা। এখানে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে কেন একজনের জন্য দাঁড়িয়ে হবে? এখন আমার কথাটা হলো, আমি যখন সরকারে থাকবো, আমি সরকারের প্রধান থাকবো, সমস্ত দায় কিন্তু আমার, যিনি মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের। কারণ কি, উনি থাকা অবস্থায় চিফ ইলেকশন কমিশনার কে হয়, কে সেনাপ্রধান হবেন, কে আইজিপি হবেন, এগুলো তো সরকার তো নির্ধারণ করে। আপনি দেখে শুনে তৈরি দেওয়া উচিত। যাদেরকে দিলে, যাদের ব্লাড, যাদের অতীত, যাদের ফ্যামিলি গ্রাউন্ড, যাদের উত্থান, এগুলো বিশ্লেষণ করে তারপর দেওয়া উচিত। এবং আপনি জানেন ইউরোপের অনেক কান্ট্রিতে আইন শৃঙ্খলা বাহিনী যাদের কি করে, একদম ব্লাড দেখে ব্লাড টেস্ট করে যে তাদের কি, তাদের ইয়ার মধ্যে ব্লাড, আমাদের দেশে কি টেস্ট করে? দল টেস্ট না ব্লাড টেস্ট? আমি জানি না, আমাদের তো দল আওয়ামী লীগ যদি করে তাহলে তাকে রিপোর্ট দেওয়া হয়, আর বিএনপি করলে তার চাকরি থেকে কোনো কিছু ব্যবস্থা হয় না। এই ক্রোনোলজি তো আপনারাও করেছেন, এটা তো একটা চলমান প্রক্রিয়া। আমরা যদি ছোট করে থাকি, আওয়ামী লীগ অনেক বড় করেছে, পরবর্তীতে ছোট গর্ত থেকে আপনি অনেক বড় গর্ত করবেন। শুরু করলা কারা করলো? ভালোটা অনুসরণ করেন, বিএনপির যে ভালো ভালো কাজগুলো আছে সেগুলো অনুসরণ করেন।
সেগুলো তো করলো না। কিন্তু রফিক শিকদার আমি অনুষ্ঠান শেষ করব। আপনি 18 সালের ভোট নিয়ে একটু বললেন যে 18 সালের ভোটে সাবেক সেনাপ্রধান জনাব আজিজের একটি বিতর্কিত ভূমিকা ছিল এবং এমনভাবে বলা হচ্ছে যে সরকারকে যেন সাবেক সেনাপ্রধান জনাব আজিজই ক্ষমতায় বসিয়ে দিয়েছে, কিন্তু সেই 18 সালের ভোটে তো বিএনপি এসেছিল। বিএনপি এসেছিল মাননীয় প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস রেখে। তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনার নির্বাচন আসুন, সুষ্ঠুভাবে নির্বাচন দিব, কিন্তু তিনি দেন নাই। এটা দেশবাসী দেখেছে। 24 সালে সেই জন্য আমরা নির্বাচনে যাই নাই, এবং উপজেলা নির্বাচন যেটা হচ্ছে এখন আমরা সেখানে আমরা নির্বাচনে যাই নাই। আমাদের যারা দলের কিছু কর্মী নির্বাচনে গিয়েছে, আমরা কথা রেখেছি নির্বাচনে গেলে আমাদের পার্টিতে থাকতে পারবে। আমরা বলছি আমাদের দল যারা করে মানুষের সাথে তৃণমূলের সাথে তো সম্পর্ক আছে, জনগণ ভালোবাসে, সেই জন্য জিতে গেছে। বৈঠক করার পরেও জিতে গেছে। এরকম একটা জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। বিএনপির নাম সেটা। বিএনপির নেতারা তো বিএনপি সমগ্র বাংলাদেশের জনপ্রিয়, কিন্তু আপনাদের কথার বিরুদ্ধে যেই কিন্তু তৃণমূল ভোটে দাঁড়িয়েছে। আমাদেরকে বাঁচতে হবে, সেন্ট্রাল আমাদেরকে বুঝে না, কারণ আমাদের সাথে জনগণের রিলেশনশিপটা চলে যাচ্ছে। বিএনপি তো হাজার হাজার নেতা কর্মী সবাই যায় নাই, তো লক্ষ লক্ষ নেতা কর্মী যায়নি, সবাই তো ইলেকশন করে। একেবারে আপনি যদি না উপজেলা হিসেবে আপনি অ্যাটলিস্ট 10,000 আমাদের প্রার্থী যোগ্য আছে, 10,000 20,000 প্রার্থী যোগ্য আছে, আমাদের 13 জন দুদফায় জিতে গেছে। আপা 20,000 প্রার্থী উপযুক্ত আছে আমাদের উপজেলাতে, আমাদের 10,000 প্রার্থী আছে দাঁড়ালেই পাস। কিন্তু এই আওয়ামী লীগ আমলে সুষ্ঠু নির্বাচন হয় না। এখন যারা জিতেছে তাদেরকে আমি বলি, তারাও দেখবেন আমাদের অতীতে যে মেয়ররা জিতেছিল, এই যে মান্নান সাহেবরা, তারপরে কামাল সাহেবরা জেলে যাবে, সবাই জেলে যাবে, নয়তো তাদেরকে বাদ দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা তো সবগুলো গেল, এদিকে বহিষ্কার করলেন, বিজয়ীরা জেলেও যাবে। আওয়ামী লীগ কাজ করতে দিবে না তো। আওয়ামী লীগের লোক ছাড়া কাউকে মানতে চায়। তাহলে ভোট যদি লুটি হয়ে যায় 13 জন জিতলো কিভাবে? এখন বিএনপি নির্বাচনে যায় নাই, এতগুলোর মধ্যে 5টা-7টা জিতবে না। আপনি 450 সিটের মধ্যে আপনি 13টা অনেক বড় দেখলেন না। না, আমি বলছি কি যে এটা একটা সিম্বলিক হিসেবে দেখছি, যেখানে বলছেন এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু ভোট হয় না। ভাত খাইতে গেলে ভাত পড়ে না, বহিষ্কার হয়ে যাওয়ার নেতারা, তার সাথে দল নেই, সেই নেতারাও বিএনপির জিতে গেল। তার মানে আমি বলছি কি আপনাদের জনপ্রিয়, না আমাদের দলের তো জনপ্রিয় আছে, আমাদের অসংখ্য নেতা কর্মী আছে, জনপ্রিয়তাকে কাজে লাগান, তাহলে তো ভোটে আসলে আপনারা ওরা আমাদের সেজন্য এখন কি করতে হবে জানেন? আমাদের তরুণ সমাজ যেটা আছে, তরুণ সমাজের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে যাদের 3.5 কোটি ভোটার কিন্তু আজকে ভোট থেকে বঞ্চিত, তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে আসতে হবে। আজকে জিনিসপত্রের দাম বাড়া, তাদেরকে আসতে হবে। আজকে কৃষকরা ভর্তুকি পাচ্ছে না, আজকে গ্রামে গ্রামে বিদ্যুৎ নেই। সমগ্র জনগোষ্ঠী ঐক্যবদ্ধ কিন্তু হচ্ছে, হয় না যে তা না, হচ্ছে। এইভাবে হয়ে এই যে আজকে যে সরকার আছে যারা ক্ষমতায়, তাদেরকে কিন্তু এখন জনগণ চাচ্ছে না। পা এই যে 24 সালে যে নির্বাচনটা হলো, দামি নির্বাচন, এই নির্বাচন চায় না। এখান থেকে তাদেরকে সরিয়ে একটি মানুষের একটা সরকার, জনগণের একটি সরকার, যেই দেশের যে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ চায়। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আপনাদের অধীনে আপা নির্বাচন কখনো সুষ্ঠু হয় নাই, হবেও না। আপনাদের অধীনে কোনোদিনও হয় নাই। আপনারা আমরা তো আমাদের অধীনে এখন নির্বাচন করি না, আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছি। আপা সুষ্ঠু নির্বাচন হয়েছিল 2008 সালে, তখন 30টি আসন পেয়েছে। কেন 91 সালে 96 সালে 12 জুনে তো আপনারা প্রথম ক্ষমতা আসলেন 21 বছর পরে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে। সেই তত্ত্বাবধায়ক সরকারটা আপনারা কেন বাতিল করলেন? 21 বছর আপনারা বিতর্কিত করলেন। আপনারা তত্ত্বাবধায়ক, ও আচ্ছা, আমরা বিতর্কিত করার কারণে আমাদের কথা শুনেন, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করলেন, আপনাদের দলের লোকদেরকে আপনারা উপদেষ্টা করলেন। তারপরে 2001 সালে কারা ক্ষমতা আসছিল? আমরা কুক্ষিগত 2001 সালে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা আসছি। সেইজন্য আজকে এই অবস্থা। আর এটা আওয়ামী লীগ বাতিল করে। যতবারই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সুষ্ঠু নির্বাচনের সরকার আদালত বাতিল করেছে, এটা আওয়ামী লীগ বাতিল করে নাই। জি, আমি তাহলে আজকে আলোচনাটা শেষ করে নিয়ে আসি। প্রিয়